বন্ধুরা, আজকে আমরা তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেমোপোয়েটিক সিস্টেম, অর্থাৎ ব্লাড এবং ব্লাড কীভাবে ফর্মেশন হচ্ছে এবং ব্লাডের যে পার্টগুলো নিয়ে মেনলি আলোচনা করব। তো আগের ভিডিওতে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে আলোচনা করেছি এবং সেখান থেকে অবজেক্টিভ টাইপের কীরকম কোয়েশ্চেন আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আগের ভিডিওগুলি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আজকে সেই হেমোপোয়েটিক সিস্টেম নিয়ে আলোচনা করব। হেমোপোয়েটিক সিস্টেম কি? এটা এক ধরনের সিস্টেম যেটা এই সিস্টেমের সাহায্যে বডি কনসিস্টিং দ্য ব্লাড অ্যান্ড স্ট্রাকচার দ্যাট ফাংশন অফ ইন ইটস প্রোডাকশান। মানে কি হচ্ছে, ব্লাডের যে বডির মধ্যে যে ব্লাডটা তার কিভাবে তৈরি হচ্ছে এবং তার স্ট্রাকচার কেমন, সেটা নিয়ে মেনলি আমরা আজকে আলোচনা করব। তাহলে ব্লাড হচ্ছে আমাদের কি? ব্লাড আমরা জানি যে একটা তরল যৌগ, যাকে কানেকটিভ টিস্যু বলা হয়। ব্লাড ইজ এ স্পেশালাইজ কানেকটিভ টিস্যু হুইচ ফ্লুইড ইন নেচার, যেটা হচ্ছে লিকুইড সাবস্টেন্স দিয়ে তৈরি হয়। টোটাল ভলিউম of the of blood in body is about 6 লিটার। মানে পার 70 কেজি, অর্থাৎ 70 কেজি একটা প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে ব্লাড থাকে প্রায় 6 লিটারের কাছাকাছি। ব্লাডের কি ফাংশান, কি কাজ করে? ব্লাডের ফাংশান মেনলি রেসপিরেটরি ফাংশান, অর্থাৎ আমাদের শরীরে যে দূষিত যে ব্লাড, অর্থাৎ ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেই হোল বডি থেকে সেটা লাংস, প্রথমে কি হয়, হোল বডি থেকে সেটা হার্টে আসে, হার্ট থেকে সেটা কি করে, সেটা পাম্পের সাহায্যে সেটা কোথায় যায়? লাংসে যায়। লাংসে সেটা পিউরিফাই হয়, অর্থাৎ সেখানে কি করে, ডিঅক্সিজেনেটেড ব্লাডটা মানে গিয়ে সেখানে কার্বন ডাইঅক্সাইডটা ওই আমাদের নিঃশ্বাসের সাহায্যে আমার দেহের বাইরে বেরিয়ে যায় এবং অক্সিজেনেটেড ব্লাড, অর্থাৎ যেটা বাইরে থেকে যে আমরা অক্সিজেনটা নিচ্ছি থ্রু লাংস, সেই অক্সিজেনেটেড ব্লাডটা আবার সেটা কোথায় আসছে? হার্টে আসছে। হার্টে আসার পরে সেই হার্ট থেকে সেই পিওর ব্লাডটা আবার সারা শরীরে প্রবাহিত করে। এছাড়াও কি করে? এক্সক্রিটরি ফাংশন, অর্থাৎ কি করে আমাদের শরীরের মধ্যে ব্লাড কি করে? এক্সক্রিটরি ফাংশন, অর্থাৎ কিডনি হচ্ছে কি করে আমাদের শরীরে, হচ্ছে যেসব এক্সক্রিটরি অর্থাৎ বর্জ্য যে পদার্থগুলো সেটা কিডনিতে আছে। কিডনিতে যে বিভিন্ন ধরনের গ্লোমেরুলাস আছে, গ্লোমেরুলাস অর্থাৎ নেফ্রনের মধ্যে যে গ্লোমেরুলাস থাকে, সেই গ্লোমেরুলাস কী করে? অল টাইম আমাদের শরীরের মধ্যে যে অপ্রয়োজনীয় বা দূষিত পদার্থগুলো, সেগুলো হচ্ছে থ্রু ব্লাড সেটা হচ্ছে সেখানে ছাঁকনির কাজ করে। সেখানে গ্লোমেরুলার ফিল্ট্রেশনের সাহায্যে যেটা অপ্রয়োজনীয় বা যেগুলো হচ্ছে প্রয়োজনাস, সেগুলো হচ্ছে ফিল্টারের মাধ্যমে থ্রু ইউরিন দেহের বাইরে বের করে। এছাড়া কি করে আমাদের ব্লাডের আর কী কাজ হচ্ছে? নিউট্রিলাইজেশন অফ ফাংশন, অর্থাৎ আমাদের শরীরে কী করছে? ব্লাডটা সারা শরীরে যে সমস্ত পুষ্টি প্রয়োজন বিভিন্ন টিস্যুতে, বিভিন্ন অর্গানে, সে ব্লাডের থ্রুতে কি হয়, ওই কি হচ্ছে, ওই পুষ্টিটা সারা শরীরে প্রবাহিত হয়। আর কি করে? ইমিউনোলজিক্যাল ফাংশন, অর্থাৎ শরীরে বিভিন্ন ধরনের যে ইমিউনোলজি, অর্থাৎ অ্যান্টিজেন অ্যান্টিবডি যে রিয়াকশান বা কোথাও ফরেন সাবস্টেন্স ঢুকলে কি হয় আমাদের শরীরে, কি আমাদের বিভিন্ন ধরনের যেসব অ্যান্টিবডি প্রোডাকশান করে এবং যার ফলে শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, সেটাও কিন্তু এই ব্লাডই করে থাকে। তাই ব্লাড হচ্ছে আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা আমাদের শরীরে বেশ গুরুত্বপূর্ণ কাজগুলি করে থাকে, যার ফলে আমাদের শরীরকে নিরোগ রাখতে সাহায্য করে। ব্লাড ইজ কন্টেন এ ফ্লুইড কল প্লাজমা। ব্লাডের মধ্যে কি থাকে? ব্লাডের মধ্যে থাকে প্লাজমা, হুইচ ইজ সেলুলার এলিমেন্ট অফ ব্লাড আর সাসপেন্ডেড, অর্থাৎ ব্লাডকে যখন আমরা সেন্ট্রিফিউজ করব, অর্থাৎ ব্লাড স্যাম্পেল কালেকশন করে সেন্ট্রিফিউজ করলে আমাদের কি করব? সেন্ট্রিফিউজ করে যে সেল যে অংশগুলো, অর্থাৎ ডব্লিউবিসি, আরবিসি অ্যান্ড প্লেটলেট, সেগুলো কি হয়, যেহেতু ভারী সেল, সেগুলো নিচে থিতিয়ে পড়ে এবং তার উপরের দিকে যে লিকুইড সাবস্টেন্সটা পাওয়া যায় বা ওয়াটারি কন্টেন্ট যেটা পাওয়া যায়, সেটাই হচ্ছে প্লাজমা। প্লাজমার মধ্যে 90% থাকে জল। আর কি থাকে? জলের প্লাজমা প্রোটিন মধ্যে আর কি থাকে? প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন থাকে। এছাড়াও কি আছে? বেশ কিছু ইলেকট্রোলাইট থাকে, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, আয়রন, মিনারেলস, বেশ কিছু ইউরিয়া থাকে, ইউরিক অ্যাসিড থাকে, কোলেস্টেরল থাকে, ইত্যাদি হচ্ছে প্লাজমার মধ্যে আমরা পেতে পারি।
মেনলি দেয়ার আর 3 টাইপ অফ ব্লাড সেল। এরপরে আমরা আসছি ব্লাডের সেলের ব্যাপারে। সেল হচ্ছে সাধারণত আগেই বললাম ব্লাড সেল 3 রকমের হয়। রেড ব্লাড সেল যেটা হচ্ছে কী করে, ক্যারি অক্সিজেন, অর্থাৎ সারা শরীরে অক্সিজেন সরবরাহ করে। হোয়াইট ব্লাড সেল কী করে, এটা দ্যাট ওয়ার্ড অফ ইনফেকশন, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে হচ্ছে WBC। সে সাথে আছে প্লেটলেট দ্যাট হেল্প ব্লাড ক্লটিং, অর্থাৎ যদি কোনো আমাদের শরীরের কোনো অংশ যদি কেটে যায় বা কোনো জায়গা থেকে যদি অ্যাকিউট ব্লাড লস হতে থাকে, সেটা কী হয়, একটা নির্দিষ্ট সময় পরে কী হয়, সেই জায়গাটায় ব্লাড জমে যায়। জমার পরে সেই জায়গা থেকে ব্লাড সার্কুলেশনটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, যার ফলে কি হয়, শরীর থেকে থ্রু আউট ব্লাড নির্গত হওয়াটা বন্ধ করতে সাহায্য করে কি এই প্লেটলেট। এর কাজ হচ্ছে ক্লটিংয়ে সাহায্য করে। এছাড়াও রক্তের আরও যে উপাদানগুলি আছে, যেমন হিমোগ্লোবিন হচ্ছে কী করে, হিমোগ্লোবিন ইজ এ রেসপিরেটরি, এটা হচ্ছে রেসপিরেটরি পিগমেন্ট অফ হচ্ছে এরিথ্রোসাইট, অর্থাৎ আরবিসির হচ্ছে একটা পিগমেন্ট, যেটা আয়রন দিয়ে তৈরি, অর্থাৎ যেটা আয়রন দিয়ে তৈরি হিমোগ্লোবিন, যেটা হচ্ছে একটা ধরনের পিগমেন্ট দ্যাট নর্মাল হিমোগ্লোবিন কন্টেন্ট ইন আওয়ার বডি। একটা প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে হিমোগ্লোবিন থাকে 14.5 গ্রাম পার 100 ml অফ ব্লাড, অর্থাৎ 100 ml ব্লাডের মধ্যে 14.5 গ্রাম হিমোগ্লোবিন পাওয়া যায়। আর WBC আর ক্লাসিফাইড, WBCকে আবার 2 ভাগে ভাগ করা হয়, গ্র্যানুলোসাইট অ্যান্ড অ্যাগ্রানুলোসাইট, অর্থাৎ যার মধ্যে গ্র্যানিউলস প্রেজেন্ট থাকে তাকে বলবো গ্র্যানুলোসাইট, আর যার মধ্যে গ্র্যানিউলস প্রেজেন্ট থাকবে না, অর্থাৎ না থাকবে, তাকে বলবো অ্যাগ্রানুলোসাইট। গ্র্যানুলোসাইটকে আবার 3টে ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নিউট্রোফিল, একটা ইওসিনোফিল, একটা বেসোফিল। আর অ্যাগ্রানুলোসাইট 2 ধরনের হয়, মনোসাইট এবং লিম্ফোসাইট। প্রত্যেকটিতে আমি ছবি ডিসপ্লেতে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো নিউট্রোফিল দেখতে কেমন, ইওসিনোফিল দেখতে কেমন, বেসোফিল দেখতে কেমন, মনোসাইট বা লিম্ফোসাইট এগুলি দেখতে কেমন, সেগুলি তোমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হবে। এরপরে আসছি আমরা থ্রম্বোসাইট বা প্লেটলেট হচ্ছে কী করে, আমাদের শরীরে নর্মালি প্লেটলেট কত থাকে 2 to 5 lakhs পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। প্রতি কিউবিক মিলিমিটারে হচ্ছে কত থাকে, 2 থেকে 5 লাখ প্লেটলেট থাকে। প্লেটলেট ডাজ নট হ্যাভ নিউক্লিয়াস, প্লেটলেটের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, একমাত্র WBCর মধ্যে নিউক্লিয়াস পাওয়া যায়। আর হচ্ছে যে RBC আছে, সেই RBCর মধ্যেও নিউক্লিয়াস, ইম্যাচিওর RBCর মধ্যে নিউক্লিয়াস পাওয়া যায়। তো থ্রম্বোসাইটোপেনিয়া, থ্রম্বোসাইটোমিয়া, এর মধ্যে আবার যেহেতু হচ্ছে প্লেটলেটকে থ্রম্বোসাইট বলা হয়, এবং প্লেটলেট যখন আমাদের শরীরের মধ্যে বেড়ে যায় তখন তাকে বলবো থ্রম্বোসাইটোসিস, আর যখন আমাদের শরীরে নর্মালের থেকে কমে যায় তখন তাকে বলবো থ্রম্বোসাইটোপেনিয়া। এরপর থ্রম্বোপ্লাস্টিন লিবারেটেড ফ্রম প্লেটলেট ইজ এসেন্সিয়াল ফর ক্লটিং, মানে থ্রম্বোপ্লাস্টিনটা যে প্লেটলেট থেকে যে থ্রম্বোপ্লাস্টিনটা নির্গত হয় সেটা হচ্ছে প্লেটলেটে সাহায্য করে। এরপরে আসবো হচ্ছে এরিথ্রোসাইট বা যাকে বলবো আরবিসি হচ্ছে কি, এটা হচ্ছে নন নিউক্লিয়েটেড, এর মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, শুধুমাত্র যখন ইম্যাচিওর RBC বা রেটিকিউলোসাইট পাওয়া যায় আমাদের ব্লাডে তখন তার মধ্যে নিউক্লিয়াস থাকে, কিন্তু ম্যাচিওর RBCর মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। এরপরে যেটা জানবো ESR, অর্থাৎ এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। এরিথ্রোসাইট সেডিমেন্টেশন অর্থাৎ RBC যখন কোনো একটা কন্ডিশনে, যখন RBCকে যখন ভার্টিক্যাল কন্ডিশনে আমরা স্ট্যান্ড বাই বেশ কিছুক্ষণ রেখে দেবো, তখন কি হয়, RBCগুলো পরপর নিচে সেটেল ডাউন করতে থাকে। সেই সেটেল ডাউন কন্ডিশনটা আমরা অবজার্ভ করব। সেটা কি বলছে যে ESR ইজ দ্য রেট হুইচ RBC সিঙ্ক দ্য বটল হোয়েন প্লেস দ্য ভার্টিক্যাল কলাম আফটার অ্যাডিং দ্য অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে যখন আমরা RBCটাকে আমরা স্ট্যান্ডিং কন্ডিশনে ভার্টিক্যাল কলাম অনুযায়ী রেখে দেবো, তখন হচ্ছে কি হবে, RBCগুলো নিচের দিকে সিঙ্ক হতে থাকবে, অর্থাৎ নিচের দিকে জমা হতে থাকবে, থিতিয়ে পড়তে থাকবে। নর্মাল ভ্যালু অফ ESR কত, ফিমেলের ক্ষেত্রে 4 থেকে 5 mm, আর হচ্ছে আর মেলের ক্ষেত্রে 4 থেকে 5 এবং ফিমেলের ক্ষেত্রে 4 থেকে 7 mm পার ফার্স্ট আওয়ার। ওকে, এরপরে আমাদের কি এরিথ্রোপোয়েসিসটা কি, এরিথ্রোপোয়েসিস ইজ দ্য প্রসেস যেখানে কি হয়, হয়ে RBC আর ফর্ম, যেখানে RBCটা তৈরি হচ্ছে, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে RBC WBC প্লেটলেট
কন্টিনিউয়াসলি তৈরি হতে থাকে। সেই আরবিসি তৈরি হওয়ার প্রসেসটাকেই বলে এরিথ্রোপোয়েসিস। ইন ফিটাস, মানে যারা নিউবর্ন বেবি, সেই নিউবর্ন ফিটাসের ক্ষেত্রে আরবিসি কোথায় ফর্মেশন হয়? আরবিসি ফর্মেশন হয় লিভারের মধ্যে, স্প্লিনের মধ্যে, রেড বোন মেরোর মধ্যে। অর্থাৎ যারা নিউবর্নের ক্ষেত্রে সেখানে কি হয়, তাদের হচ্ছে তখন আমাদের যে ব্লাডের ইয়ক স্যাকটা তখন ডেভেলপ করে ওঠে না বোনের মধ্যে, তখন হচ্ছে ফিটাসের ক্ষেত্রে আরবিসি ফর্ম হয় লিভার সেলের মধ্যে, স্প্লিনের মধ্যে আর রেড বোন মেরোর মধ্যে ফর্মেশন হয়। এবং অ্যাডাল্টের ক্ষেত্রে যখন আমাদের বোনটা যখন প্রমিনেন্ট হয়ে যায় বা বোনের মধ্যে যখন ইয়ক সেল যখন ডেভেলপ করে যায়, তখন হচ্ছে সেই ইয়ক সেল থেকে এই এরিথ্রোপোয়েসিস অর্থাৎ আরবিসি প্রোডাকশন হয়। ইন ক্লটিং অফ ব্লাড যখন ক্লট করে ইটস এ জেল লাইক সাবস্ট্যান্স, অর্থাৎ জেল লাইক একটা সাবস্ট্যান্স দেখা যায় হোয়েন ব্লাড কাম আউট ব্লাড ভেসেল, মানে যখন ব্লাডটা ক্লট করে অর্থাৎ যে জায়গাটা কেটে গেল, অর্থাৎ যদি কোনো অংশ কেটে যাওয়ার পরে কিছুক্ষণ পরে ব্লাডটা আস্তে আস্তে ব্লাড আসাটা বন্ধ হয়ে যাবে। ব্লাড আসা বন্ধ হওয়ার পরে কী হবে, ওই জায়গাটা একটা জেলি লাইক সাবস্ট্যান্স দেখা যাবে, যার ফলে ওই জেলি লাইক আসার ফলে সেই জায়গাটা একটা ব্লাড ভেসেলে তৈরি করবে এবং সেখানে ব্লাড কন্টিনিউ যে ব্লাড ফ্লো হচ্ছিল সেটা আস্তে আস্তে বন্ধ হবে। ভেরিয়াস টাইপ অফ প্রোটিন ইজ কল দ্য ক্লটিং ফ্যাক্টরস, কী বলে, সিঙ্গেল ইচ আদার ইন কেস অফ র্যাপিড চেন রিয়াকশানের ক্ষেত্রে বিভিন্ন প্রোটিন এখানে কাজ করে। ইট এন হুইচ ডিসলভ সাবস্ট্যান্স ইন দ্য ব্লাড ট্রেনিং ইনটু এ লং স্ট্যান্ড ইন ফিব্রিন। অর্থাৎ ফিব্রিনটা কি? ফিব্রিন হচ্ছে যখন আমাদের প্লাজমা থেকে ফিব্রিনটা বের করে দেওয়া হবে, তখন হচ্ছে আমরা সেখানে সিরাম পাবো। ওকে, দেয়ার ইজ the struggle of platelet plug and to create a trap and more platelet is and সেল, মানে যখন হচ্ছে কোনো জায়গা থেকে কন্টিনিউ বেশি মেজর যেখানে যখন কোনো জায়গা কাটিং হবে বা অ্যাক্সিডেন্ট হবে, তখন কী হবে, যে জায়গা থেকে ব্লিডিং হচ্ছিল ওই জায়গাটায় প্রথমে একটা থকথকে জেলি লাইক স্ট্রাকচার তৈরি হবে এবং তারপরে কী হবে, সে জায়গাটা প্লাগ ফর্মেশন করবে। প্লাগ ফর্মেশন করার পরে সেখানে কি হবে, ব্লাডটা আস্তে আস্তে জমাট বাঁধতে শুরু করবে আর সেই জায়গা থেকে ব্লাড আসা বন্ধ হবে। এরপরে আসি ব্লাড গ্রুপিং সিস্টেম। ব্লাড গ্রুপিং সিস্টেমকে মেনলি সাধারণত আমরা 4টি ভাগে ভাগ করে থাকি, এ, বি, এবি এবং ও। এই 4টি ব্লাড গ্রুপ আবার এর মধ্যে আবার তার আরএইচ আবার প্রত্যেকটির আবার 2টি করে, অর্থাৎ এ পজিটিভ এ নেগেটিভ, বি পজিটিভ বি নেগেটিভ এবং এবি পজিটিভ এবি নেগেটিভ, ও পজিটিভ ও নেগেটিভ। এইভাবেই সাধারণত ব্লাড গ্রুপিং করা হয়ে থাকে। আমি ছকের সাহায্যে আমি দিয়ে দেবো, সেই ছক থেকে তোমরা দেখে ভালোভাবে জেনে নিতে পারবে। এখানে এরপরে আমরা দেখে নেব যে কোন ব্লাড গ্রুপের মধ্যে কোন অ্যান্টিজেন থাকে এবং কোন অ্যান্টিবডি থাকে। প্রথমে আমরা যদি দেখি ব্লাড গ্রুপিংয়ের মধ্যে বি, যদি এ ব্লাড গ্রুপ হয় তার মধ্যে হচ্ছে এ ব্লাড গ্রুপের মধ্যে এ অ্যান্টিজেন থাকে এবং রেড ব্লাড সেলে আমরা আগে যে দেখেছি যে রেড ব্লাড সেলের মধ্যে থাকে অ্যান্টিজেন এবং প্লাজমা বা সিরামের মধ্যে থাকে অ্যান্টিবডি। তাহলে এ ব্লাড গ্রুপের মধ্যে তাহলে এ অ্যান্টিজেন থাকে আরবিসির মধ্যে এবং বি অ্যান্টিবডি থাকে কোথায়, যে প্লাজমা অথবা সিরামের মধ্যে। অপরদিকে আমরা যদি বি ব্লাড গ্রুপ দেখি, বি ব্লাড গ্রুপের মধ্যে বি অ্যান্টিজেন থাকে আরবিসির মধ্যে এবং এ অ্যান্টিবডি থাকে কোথায়, ওই প্লাজমা অথবা সেলের মধ্যে। আমি ছবিতে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিও। এরপরে আমরা যদি ও ব্লাড গ্রুপ দেখি, ও ব্লাড গ্রুপে কোনো রকম কোনো অ্যান্টিজেন থাকে না। ওকে, এর মধ্যে আবার 2টো অ্যান্টিবডি অর্থাৎ এ এবং বি অ্যান্টিবডি দুটোই হচ্ছে প্রেজেন্ট থাকে কোথায়, প্লাজমা অথবা সিরামের মধ্যে। ও ব্লাড গ্রুপের মধ্যে পাওয়া যায়, ও ব্লাড গ্রুপের মধ্যে কোনো রকম কোনো অ্যান্টিজেন থাকে না, এ বি 2টো অ্যান্টিবডি পাওয়া যায় প্লাজমার মধ্যে। আর এবির মধ্যে কি হয়, এবি ব্লাড গ্রুপের মধ্যে এ এবং বি অ্যান্টিজেন পাওয়া যায় আরবিসি সেলের মধ্যে এবং এবি গ্রুপের মধ্যে কোনো অ্যান্টিবডি পাওয়া যায় না। ওকে, এই হচ্ছে বেসিক। তো আমি স্ট্রাকচারের সাহায্যে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিও। ওকে, এরপরে আমাদের যে 8টা যে মেন ব্লাড গ্রুপকে যে আরএইচকে আমরা ভাগ করেছি, অর্থাৎ এ পজিটিভ এ নেগেটিভ এবং বি পজিটিভ বি নেগেটিভ, এবি পজিটিভ এবি নেগেটিভ, ও পজিটিভ ও
নেগেটিভ। এইভাবে আমাদের আরও আটটি ভাগে ভাগ করা হয়ে থাকে। এইভাবে ব্লাড গ্রুপিংটি করা হয়। আরও বিস্তারিতভাবে আমি আলোচনা করব, পরের ভিডিওগুলি তোমরা পরপর দেখে নিও যাতে করে তোমাদের সুবিধা হয়।